কি ব্যাপার, বারবার ঘড়ি দেখছো কেন? না, 7টা বেজে গেছে। শাহেদের না আসার কথা ছিল, এখনো তো আসলো না, এর লেগে ঘড়ি দেখতেছি। ও আসলে তো সকালেই ফোন দিত। হুম, তোমার যে দুষ্টু পোলা আমারে চমকাই দেওয়ার জন্য বলে নাই হয়তো। তুমিও তো ফোন দিলে পারতে। কি মনে করছো আমি ফোন করি না? আমি ফোন করছি, শায়লা ফোন করছে, ফোন তো ঢুকতেছেই না। পরীক্ষার সময় কি ওর বাড়ি আসা ঠিক হচ্ছে? কি যে বলো না তুমি, কয়দিন আগে না ওর পরীক্ষা হয়ে গেল। সেটা তো অন্য পরীক্ষা ছিল, এখন তোর ফাইনাল পরীক্ষা, সেজন্যই হয়তো ফোন দেয়নি। আমার কিন্তু মনে হয় না আব্বা, কারণ ভাইজান যেদিন বাসায় আসে সেদিন আর ফোন ধরে না। আমিও সেটাই ভাবতেছি। কিন্তু ভাইজান তো বলছিল ফাইনাল পরীক্ষার আগে বন্ধের দিন একবার আইবো। মা শাহিদ, মা এই যে বাবা। কেমন আছো তুমি? এই যে বাবা আছি। কইছিলাম না আব্বা। দেখছো পোলা এসে হাজির হয়েছে আমার। তুমি আসবে তো খবর দিলে না কেন? খবর তো দিয়েছি। কিরে শালা, এই এতবার করে ফোন দিতেছে, ধরিস না কেন? ফোন দে দরকার কি, আমি নিজে তো চলে আসছি। ভাইজান সবাই চমকাই দিতে অনেক মজা পায়, তাই না ভাইজান? তোমার না সামনে পরীক্ষা। আব্বা আপনি তো জানেন আমি কোনো কাজ ফেলে রাখি না, সব প্রিপারেশন রেডি, ফিরে গিয়ে শুধু চোখ বোলাবো হয়ে যাবে। দেখতে হবে না কাঠ পোলা। মা খিদা লেগেছে। হ্যাঁ দিব তো, হাত মুখ ধো। এমন মুখ ঘুরে রাখলে হবে? আসলামই তো তোমার জন্য। রাখো তো শুধু অপেক্ষায়। গ্রামে তো আর থাকো না, থাকো শহরে। কবে পাশ করবা, কবে চাকরি নিবা, তারপর কবে আমার বিয়ে করবা, এইসব করে কি লাভ? শহর তো শহরই, ওখানে প্রাণ নেই। মনটা পড়ে থাকে এখানে, এই সবুজ গ্রামে। কেন, গ্রামে এত কি আছে যে তোমার মন এখানে পড়ে থাকে? কেন, বাবা মা বোনটার জন্য। আর কি আছে আমার? আর কেউ নাই? আর কি আছে, ও হ্যাঁ, গোয়াল ভর্তি গরু ছাগল, বাবার জায়গা জমি, আর লোকজন। এই তো এই সম্পত্তিগুলোর জন্য মনটা একটু টানে। ঠিক আছে, থাকো তুমি তোমার গরু ছাগল আর জমি জমা নিয়ে। আমার কি, আমি গেলাম। আরে কই যাও? আরো একজনের জন্য মন টানে, নামটা শুনে যাও, শিউলি। দেখলি শাহেদ কেমনে ঠিকই বাড়ি গেল। তুইও যা, তোকে কেউ মানা করছে নাকি? হ্যাঁ, গত পরীক্ষার রেজাল্টের কথা ভুললা গেলি? বাড়ি গেলে ফাইনালে আর পাশ করতে হইব না। কিন্তু শাহেদ তো ঠিকই গেল। পরীক্ষার আগে প্রিয় মুখগুলো না দেখলে যেন চলে না। আরে ওর কথা বাদ দে তো, ও বেটা তো আগেই সব পইরা শেষ করে রাখছে, আর ও কালকে তো চইলাই আইব। তা ঠিক, চল তাহলে রুমে যায় পড়া শুরু করি। হ চল। তবে তবে আবার কি? তবে পড়া শুরু করার আগে আয় 2 লাইন গান ধরি। একদম খাঁটি কথা, চল। চল। ওরে নীল দরিয়া। কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কখন এসেছো? আহ, কালকে এসেছি আমি। ও, তা পরীক্ষা কেমন হচ্ছে? চাচা আমার পরীক্ষা তো সামনে, ফাইনাল পরীক্ষা। ও, তোমার বাবার সাথে সেদিন কথা হলো, শুনলাম তুমি নাকি খুব ভালো রেজাল্ট করছো, তোমার টিচাররা তোমার রেজাল্টের ব্যাপারে খুব আশাবাদী। সবই আপনাদের দোয়া চাচা। হ্যাঁ, গুড গুড। আচ্ছা আমি এখন যাই। তো যাও, কোথায় গেছিলে এদিকে? ও চাচা আমি একটু বাজারের দিকে যাচ্ছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও, বাসায় এসো, তোমার চাচি শিউলি সবাই তোমার কথা বলে। এই বেটা শাহেদ আসলো কোনতে? আমার চেয়ারম্যানের সঙ্গে গুজুর গুজুর ফুসুফুসু করতেছে কি বিষয় নিয়ে? এই বেটা শাহেদ বুঝি রে বুঝি, কিন্তু কাজ হবি না নে। ওই শিউলি শিউলি তুমি পাবি না নে। আসো। হ্যাঁ ইসলাম। হেই, চলে যাচ্ছে। এ শাহেদ, দাঁড়া দাঁড়া, ভালো আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালোই আছি, কিন্তু হঠাৎ করে তুই এরকম আমাকে তুই তুই করা শুরু করলি কেন? আমি তো তোর 2 বছরের বড়, নাকি শহরে গিয়ে শিক্ষিত হয়ে এসব বলা শিখে গেছিস? আরে তা হবে কেন, তুই না এসএসসি পরীক্ষার আগে বললি যে আমরা একসাথে পড়তেছি, 2 বছরের সিনিয়র জুনিয়র, তাতে কি হয়েছে? এখন তুই করে বলিস আর আমার পরীক্ষায় পাশের ব্যবস্থা করে দিস। এটা তুমি বলছিলা? এগুলো বলেছিলাম নাকি? হ্যাঁ বলছিলা তো, কিন্তু তুমি তো এতদিন তো এটা নিয়ে এত রিয়াক্ট করো না, এখন হঠাৎ করে তো খেপে গেলা কেন? আচ্ছা ঠিক আছে, এইসব ভেজা ভেজা বাদ দে। তুই কোনেতে আসলি? ও এই তো, এই যে চেয়ারম্যান চাচার সাথে কথা বললাম। ও, চেয়ারম্যান চাচা। ও, তার আগে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে, যা, যা।
বাবা, পরীক্ষা শেষ হইলো 2 দিনও হয় নাই, তুই দেখ পুরা পঞ্চবার্ষিক পরিকল্পনা কইরা ফেলছস। কেন, তোর পরিকল্পনা পছন্দ হয়নি? দেখ শাহেদ, আমরা কেউই তোর মতো করে ভাবি না। তুই তো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছিস। আরে ধ্যাৎ, এইসব সোনার চামচ টামচ এগুলো কিচ্ছু না, তোদের যত সব আজের কথা। আরে না না সাহেব, ব্যাপারটা হাসে ওরাই দিলেই হইব না। তাই নাকি? কোনোদিন বাড়িতে তো তোর এই চিঠি লিখতে হয় নাই, টাকা নাই, টাকা চাই, তোমার ছেলে। কিন্তু তোর বাপও কোনোদিন তোর এমন চিঠি পাইয়া খাড়ার উপরে বলে নাই, করো মাপ তোমার ভাব। আশ্চর্য, তোরা শুরুটা করলি কি? কিছুই শুরু করি নাই, আমরা শুধু এটাই বলতে চাই যে তোর মতো ফ্যামিলি, বিশেষ করে তোর বাপের মতো পয়সাল একটা বাপ থাকলে ওসব ফুড প্রসেসিং, ওসব ভেজিটেবল প্রিজারভেশন, মাল্টিপল খামার, ওসব আমরা হাজার হাজার পরিকল্পনা নিজেরাই করতে পারতাম। একদম ঠিক কথা। আমরা হইলাম গরিব চাষার ছেলে, কোনো মতে 5টা কইরা একটা প্রাইভেট চাকরি পাইলেই যারে বলে পড়তে যাওয়া। দেখ, তুই কিন্তু পরপর দুইটা ভুল কথা বললি। এক হচ্ছে চাষির ছেলে। এই কি বলতে চাস তুই? চাষির ছেলে হওয়াটা কি লজ্জার বিষয়? আমি তো বুক ফুলিয়ে বলতে চাই যে আমি একজন চাষির ছেলে, এটা আমার কাছে গর্বের বিষয়। কি ইয়ার কি মারার জায়গা পাস না? তোর বাপ চাষি, তোদের এত এত জমি সব তো চাষ করা অন্যান্য কৃষক দিয়া, তাহলে তোর বাপ চাষা হয় কেমনে? তবে গোলাপের চারা কি বট গাছের বনসাই? এই তোর চাষার নমুনা, তাই না? নো স্যার, আমাদের বাড়িতে গোলাপের চারা আর বটগাছের বনসাই দুটোই আছে। কিন্তু আব্বাকে কিন্তু আমি এই জন্য চাষি বলিনি। আব্বা এখনো নিজের হাতে লাঙ্গলের মুঠি চেপে জমি চাষ করে, সব নিজে ফসল ফলান। হ্যাঁ হ্যাঁ, সারা বছর আমাদের বাড়িতে যত চালের দরকার হয়, আত্মীয় স্বজন আসলে, কোনো অনুষ্ঠান হলে, সব আমার বাবা নিজের হাতে ধান ফলায়, জানিস? কালিজিরা চাল বলিস, চিনি গুঁড়া চাল বলিস, সব এখন পর্যন্ত আমার বাবা নিজে চাষবাস করে সব। এমনকি জমি অন্য কেউ বর্গা দেয়। বলিস কি? ইয়েস, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আচ্ছা, প্রাইভেট চাকরি যদি করতে হয় তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিস কেন? তোর মতো এত চিন্তা ভাবনা করে ভর্তি হয় নাই। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। না না, আমি রাস্তায় না, আমি মেসে। হ্যালো চাচা, কথা বলছেন না কেন? হ্যালো, কখন? কিভাবে? কিরে সাহেব? এই সাহেব, কি হইছে বল না। সাহেব, শাহেদ, আমার আব্বা আর বেঁচে নেই। কি বলিস এসব? আমি আর কোনোদিন কারো আব্বা মনে রাখতে পারবো না। কিছু সময় আগেই তো ওনার কথা আমরা বলছিলাম। তুই সব কি বলছিস? পাগলামির একটা সীমা থাকা উচিত। কিছু মনে করিস না দোস্ত, বাপ আমারও মারা গেছে। হতে পারে তোর বাবার মতো আমার বাবা আমার বন্ধু ছিল না, কিন্তু আমার বাবাও তো। দাঁড়া, তুই এত কথা কেন বলছিস? হ্যাঁ বলছি, তোর কাণ্ড কারখানা দেখে বলছি। ঠিকই তো, কাকা মারা গেছে বলে কি তোর জীবন শেষ হয়ে গেছে? আমি কি বলছি? আমি কখন বলছি যে আমার জীবন শেষ হয়ে গেছে? তা নইলে কি? তুই নাকি বলছস যে তুই আর শহরে ফিরে যাবি না। ও, এই কথা? তুই নাকি কাকে গিয়ে বলছিস তুই এখন থেকে গ্রামেই থাকবি? হ্যাঁ, গ্রামেই থাকবো। আব্বা তো জমি জমা অনেক করছে, তাই না? যতদিন বেঁচে ছিলেন বুক আগলে সবকিছু দেখে রাখছে। এখন যদি আমি না দেখি তাহলে আব্বার কষ্ট সব বৃথা যাবে না? তোর বিশাল বিশাল সব পরিকল্পনা, সেগুলোর কি হবে? আচ্ছা, পরিকল্পনা বাতিল কেন হবে? শুধু পরিবেশ পরিস্থিতির জন্য পরিকল্পনার একটু পরিবর্তন হচ্ছে। মানে কি? আব্বা যতদিন বেঁচে ছিলেন ততদিন পুরনো প্রযুক্তিতে কৃষিকাজ করত। তো এই সেক্টরে কাজ করার অনেক জায়গা আছে। তো এখন তো দেশ বিদেশ সব জায়গায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ হচ্ছে। তো আমার ইচ্ছা প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করার। কি বলছিস? তার মানে শেষ পর্যন্ত চাষা? দেখ, তোদের চাষি পরিচয় দিতে লজ্জা লাগলেও আমার কিন্তু নিজেকে চাষি পরিচয় দিতে লজ্জা লাগে না। আর সেই দিন খুব বেশি দূরে না যে নিজেকে চাষি সাহেবদের বন্ধু হিসেবে পরিচয় দিতে তোরাও গর্ববোধ করবি। সাধেই কি আর বলে, আশায় বাঁচা চাষা। চল চল। হ্যাঁ চল।
ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না। এই কাবাবের হাড্ডি মনে হচ্ছে পাকাপাকি গ্রামে থাকার প্ল্যান করতেছে। সাহেব, তুমি ফাঁদ দেখিছো কিন্তু ঘুঘু দেখোনি। তোমার ঘুঘু দেখায় ছাড়ব। এই কথার মনে হয় ভুল বললাম। কথাটা হবি তুমি ঘুঘু দেখিছো কিন্তু ফাঁদ দেখোনি। তোমার পাকাপাকি থাকার ব্যবস্থা করতেছি। সাহেব, 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 আমি ভাইয়ের তুমি কোনো বিষয়ে চিন্তা করো না, চাচা নাই কিন্তু আমরা তো আছি। হ শাহিদ ভাই, চিন্তার কোনো কারণ নাই। জমির কাজ যেমন চলতেছিল তেমনিই চলবো। তোমার যদি মন চায় তুমি শহরে ফিরে যাওয়া নিয়ে ভাবতে পারো। না হামিদ ভাই, সিদ্ধান্ত ফাইনাল। আব্বা এই জমি জমার এত দূর আনছে, আপনারা এত খাটছেন, আমারও তো একটা দায়িত্ব আছে। আরে কৃষি বিষয় নিয়ে যে লেখাপড়া করছি, এটা কবে কাজে লাগামো তাইলে? আলহামদুলিল্লাহ, সত্যি কথা কইতে কি, চাচা হঠাৎ চলে যাওয়ায় আমরা একটু ভয় পাইছিলাম। সেটাই, তুমি যে সিদ্ধান্ত লইলা তাতে আমরা সাহস পাইলাম। এখন তাইলে আমি একটু জমিতে যাই, বিকালে আইসো, কথা হইব না। আচ্ছা, আসো। কি ব্যাপার শিলাপা, ডাকছো কেন? এগুলো কি শুনি শায়লা? তোমার ভাইয়া নাকি শহরে যে চাকরি করব না, গ্রামে কৃষি কাজ করবো। ভুল শুনো নাই, ঠিকই শুনছো। আরে এসব তুমি ভাইজান গিয়ে জিগাও। সে তো আমার কিছুই করার নাই। আব্বাই না কেমন জানি জানা গেছে, তাই তোমার আগে জিগালাম। শহরে এত বড় পাশ দিয়া তারপরে কেউ গ্রামে এরকম চাষবাসের কাজ করে? আপা, আসলে ঘটনা কিছু না। আমার বিয়ে হলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো। ভাইজানও যদি শহরে চলে যায়, আমগো আব্বার এই যে এত জমি জমা, এগুলো কে দেখবো কও? আর আমগো জমিতে এই যে এত লোক কাজ করে, তাগই বা কি হইব? আর তাছাড়া আমাগো যা সম্পত্তি আছে সেটা যদি ঠিকমতো কাজে লাগানো যায়, মেলা টাকা তো এখানেই কামান যায়। তাই ভাইজান চিন্তা করছে ঢাকা শহরে গিয়ে অন্যের চাকরি করানোর দরকার কি কও? এখানে থাইকা এখানে কিছু করব। তাই বলে শহরে এত বড় একটা জায়গা থেকে পাশ করে এসা গ্রামে কেউ চাষবাসের কাজ করে? আপা, তুমি ভাইজানকে চিনো না? সে পড়ালেখায় যেমন ভালো, বুদ্ধি শুদ্ধিতেও তেমন ভালো। ভাইজান যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, অবশ্যই কোনো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে। যাক, যাই হোক, তুমি কি চাও না ভাইজান তোমার সাথে থাকুক? সেটাই তো চাই, কিন্তু কে কে মানে কে? পিঁপড়ে, 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 শিলে আমি অনেক পিঁপড়ে। এই শালা কিরাম আছো? গাছতলা তো পিঁপড়ে ছিল কেমন করে? কামড়ায় তো মেরে ফেলেছে, কলে ঢুকলো, খুঁজে তো পাচ্ছি না। ভালো আছো? পিঁপড়ে রে। রে, কি বুঝলি? তুমি কি বলছো মফিজ ভাই? এটা তো সত্যি না। এই, এটা যদি সত্যি হয় না থাকে তাহলে এবার সত্যি কোনটা বল দেখি, সত্যি কোনটা? আসলে সত্যিটা যে কি তা অবশ্য করতে পারবো না। আপনার আর কয়া লাগবে না, ও আসলে পাস টাস করতে পারিনি। আর করলেও এরকম পাস করেছে যে কোথাও পিয়ন বা কেরানি চাকরি হচ্ছে না, তাই গ্রামে চলে আসছে। বুঝতে পারি স্যার? যা তুমি যখন কইছো হলিও হইতে পারে। এ বিটা, হতে পারে মানে কি? তাই হয়েছে। চাচা বাইসে থাকতে নিজের মুখে কইল শাহিদ হচ্ছে আমার সোনার টুকরো ছেলে, যেরকম পড়াশোনায় ভালো সেরকম আচার ব্যাপারে ভদ্র। আরে হয়েছে কি, ওর বাপে ঢক মেরে রাখতো। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, শাহেদ ভাই ডব মারতে যাবে কেন, তাও আবার চাচাজির সঙ্গে? এ শোন, তুই তো বিক্রি করিস চা, তুই চা পাতা আর ওই চিনি ছাড়া আর কোনো হিসাব বুঝবি না। ঢপ মারবে না কিসের জন্য? চাচা ছিল সহজ সরল লোক, তার ঢপ মারা খুব সহজ ছিল। ঢপ না মারলি মাসে টাকা পাঠাবি কেটা? হয়েছে কি, ওই চাচার টাকা পাঠাতো, ওই টাকা দিয়ে ও খেয়ে বেরোতো আর বাতাস লাগে বেরোতো। আর তুই যেন কি করছিলি? শায়দ ভদ্র ছেলে না, ভদ্র ছেলে নিকুচি করি। ও আমার তুই তো করি করে, আমি হচ্ছে 2 বছরের বড়। 2 বছরের বড় তুই তো করি করলে ভদ্র ছেলে হয়? তোমরা না এক ক্লাসে লেখাপড়া করতে? সেটা পিছন দিয়ে দিয়ে ধরলে পুরাম একটু মনে হয়। সেটা আবার কিরম হিসাব? আসলে হয়েছে কি, লোকজন কি দেখে বেড়াচ্ছে, আমরা শেষ পরীক্ষাটা মানে ওই যে এসএসসি পরীক্ষাটা একসাথে দিয়েছিলাম, সেটা হিসাব করতেছে। কিন্তু ওটা তো না, আমি কিন্তু ওর 2 বছর আগে পড়ালেখা শুরু করেছিলাম, ওই হিসাব করতে হবে। কি বললে কিছু তো বুঝতে পারলাম না, ফেলটেলের ব্যাপারে কিছু বুঝাচ্ছ নাকি? এই এ বেটা, ফেলটেলের কথা করতে যাবো কেন? ও তোরা উল্টা হিসাব করিস তো, ওই উল্টা হিসাবের কথা করলাম।
হয়েছে কি, মানে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন তো ক্লাস 3-তে পড়তো, সেই হিসাবে আমি ওর 2 বছরের সিনিয়র, 2 বছর আগে শুরু করেছি। ও উড়া বুঝাচ্ছি, তোরা আবার ফেল টেল নিয়ে আসিস না, তোরা না আসলে বুঝিস না, তোর মাথায় ঘিলু টুলু নেই। মনে হয় কিছু বুঝতাছি। এই তো তোর মাথায় ঘিলু একটু খুলতিছে, কিন্তু কথা হচ্ছে এই ব্যাপারটা চেয়ারম্যান চাচাকে জানানো উচিত। যাই চেয়ারম্যান চাচাকে ব্যাপারটা জানায় আসি। এই কাপটা রাখ, দাম পরে এসে দেবো না। এই যে বাজার, এই যে আসো, কাজ আছে বাজার। হয়েছে মা, ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পাওয়া গেছে। যাক, বাঁচা গেল। যাক বাবা, ভবিষ্যতে একটা ভালো কাজে লাগবে। আচ্ছা মা, ভালো কাজ বলতে তুমি কি বোঝাতে চাও? মানে টাকাটা দিয়ে কি করবে? ঠিক করে কোনো কিছু ভাবি নাই বাজান, তোর বোনের বিয়া তোর ভালো একটা কাজে লাগতে পারে। আমার বিয়ে শাদী নিয়ে এত ভাবতে হইব না, দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও। বিয়ে তো তোকে দেয়াই লাগবে, এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে। আর আমার একটা জরুরি কাজ আছে, ওটাও এখান থেকে নেওয়া লাগবে। কি করতেছিস বাজান? মা, টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই, আবার সময় মতো পরিশোধ করে দেব। আবার ধার কিসের? ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না। আইসা ভাইজান, এই টাকা দিয়া তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনবো। গরু দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায় না। তাইলে এইসব যন্ত্রপাতি আব্বাই কিনে নেই কেন? কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো। কিন্তু বাজান, তুই পারবি তো? কেন পারবো না মা, লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে। তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়। আর তাছাড়া আমাদের কৃষি অফিসার আছে না, উনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে বাজান। রওনা দিছি তো। আরে বাবা, এত তাড়াহুড়া করার কি আছে? আসতেছি তো, সাথে বাইরে জাস্ট 2 মিনিট লাগবে। বর্ষা, এ বর্ষা, এদিকে আয়। শুরু করে বাসা দেখলাম না যে? আপাই তো শাহেদ ভাইদের বাসায় গেছে। এই শুলে, এই দাঁড়া, কই গেছিলি? শাহেদদের বাড়ি। 7 গো বাসা এত ঘন ঘন কি? ওর বাপ তো মরছে 7 দিন, এত জনের কি আছে? হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। ওই রাম ছাগলটার থেকে যত দূরে থাকবো ততই ভালো। ওই ছাগলটারে আমি জামাই মাইনে নিব না, বুঝার বয়স হয়েছে। এই চেয়ারম্যানের বউরে রাখ দে। আব্বা, চেয়ারম্যানের বউ কেডা? চেয়ারম্যানের বউ কেটে এটা বুঝো না? তোর বাপে কি? চেয়ারম্যান? তোর বাপের বউ কি হয়? চেয়ারম্যানের বউ না? ও, আপনি আম্মারে ডাকতে কোন? ও কিচ্ছু বোঝো না, একদম ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না? না ডাক দে, তোর বাড়ি ডাক দে। কি হয়েছেটা কি? হ্যাঁ, এদিকে হো। সোজা সাপটা কথা যদি এত ঘুরা পেঁচা কওয়া হয় তাহলে ও বুঝবো কেমনে? কেন ভুল কিছু কইলাম নাকি? আপনি চেয়ারম্যানের বউ না নাকি? আমার বউ 2-1টা আছে আরো, মাইয়া 2টা বড় হইছে, কে কোথায় কখন যায় না যায় এটি একটু হিসাব করে দেখতে পারো না? কই থাকে না যে খবর রাখো। ও, তো মাইয়া দুটার খোঁজ খবর আমি রাখি না তো কে রাখে? আপনি রাখেন? ডাকছিলাম এই কারণে যে তোমার বড় মাইয়া শিউলিয়া তখন কই আসছিল, জানেন কিছু? জানবো না কেন? ওই তো সাহেব গো বাড়িতে গেছে। ওই বাড়িতে কয়দিন আগে একজন মানুষ মারা গেছে, একটু খবর রাখা লাগে না? ও, প্রত্যেক দিন খবর নেওয়া লাগে না? 1 সপ্তাহ আগে মানুষ মারা গেছে, সে বাড়িতে প্রত্যেক দিন যাওয়া লাগে কিসের জন্য? একটা কথা বুঝিয়ে রাখেন, আপনার মেয়েরে কোয়েন, ওই বাঁশবাগানে হাঁড়ি পাতিল খেলা আর সংসার জীবন এক জিনিস না, এটি কিন্তু বাচ্চা নিতে হইব। আমি কোনোদিন ওই কৃষক জামাইরে মাইনা নিব না। বুঝলাম না কথাটা আমি। বুঝবেন না কেন? ওরে বেটা ছাগলের লাগে আমার মেয়ের সম্পর্ক থাকুক, এটা আমি চাই না। রাম ছাগল জানি কোরআন। আব্বা, আপনি কি শাহেদ ভাইরে ছাগল কইলেন? না, ছাগল কমে না, গাধা কমু। গাধার তো তোমার দাম আছে, ছাগলের কোনো দামও নাই। আমি তো একটা কথা বুঝলাম না, কয়দিন আগেও তো আপনি কইতেছিলেন, আপনি নিজের মুখে কইছেন শাহেদের মতো ছেলে হয় না, 50 গ্রাম খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পাওয়া যাবে না। আজকে আবার আপনার মুখে একটা উল্টা বাও, ব্যাপারটা কি? আমি তো কিচ্ছু বুঝলাম না। আমিও তো প্রথম বুঝতে পারিনি যে অত বড় একটা গাধা। আশ্চর্য কথা, তখন থেকে আপনি ছেলেটারে গাধা, ছাগল, রাম ছাগল এইসব কইতেছেন কেন? কি করছে ছেলে? মানুষে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিরাট বড় একটা অফিসার হইবে, ভালো দেখে একটা জামাই এলাকা মাইয়া বিয়া দেবো, এটাই ঠিক আছিল। ওই গাধা এখন নাকি পড়ালেখা শেষ করে গ্রামে এসে চাষবাস করবে, কৃষক হইবে, চাষার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো নাকি?
নিশ্চয়ই এগুলো মফিজ ভাই কইছে। মফিজ কইব কেন? এই গ্রামের সব লোকে আমার কাছে এসে খবর দিতেছে না। আমি চেয়ারম্যান না, বাতাস খেয়ে চেয়ারম্যানগিরি করি, খবর রাখতে হয়। আমি তো একটা কথা বুঝলাম না, সাহেব যদি নিজের বাপের জমি জিরাত দেখাশোনা করে, চাষবাস করে, তা আপনার গাজলে কেন? আমি ওরে জিগাইলাম, বাবা তুমি এক কাম করো, তোমার বাপের জমি জায়গা আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষাটা দাও না, একটু ভালো চাকরি বাকরির চেষ্টা করো। আমারে গাথায় কয় কি, চাচা আমি এখন তো গ্রামে থাকুম, চাষবাস করুম, সমবায় ইউনিয়ন করুম। কত বড় গাধার গাধা ইউনিভার্সিটিতে পাশ দিয়া কেউ দিন গ্রামে আসে? ছাগল জানি করে রাম ছাগল একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথার কোনো দরকার নাই, আপনি কামে যাইতেছেন যান। দেখে শুনে রেখো ভাই এগুলো। আমি দেখি না, কে দেখে এই বাড়িতে মাইয়ারে? আমি হ্যাঁ আমি দেখে রাখি, আমি দেখে রাখি বলে মাইয়াগুলো এখনো পর্যন্ত চেয়ারম্যানের মাইয়া হিসেবে মান সম্মানের সাথে গ্রামে বসবাস করতেছে, তাহলে টের পাইতা। আচ্ছা যান তো, ঠান্ডা মাথায় মিটিং করেন। বলো কি বলবো? খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত হলে তুমি যাইতে পারো। আরে না না, ব্যস্ততা কিসের? তুমি আমাকে ডেকেছো, আমার কাছে এটা রাজা সমনের চাইতেও বেশি কিছু। থাক থাক, বেশি বলতেছো। আমি কিন্তু জানি। কি জানো? এই যে তুমি কি বলবা বলে ডেকেছো, এটা আমি জানি। কি বলতে ডাকছি? নতুন কিছু না, গ্রামের সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য, এটাই তো বলবো, তাই না? দেখো সাহেব, হয়তো তোমার জন্য এই প্রশ্নগুলো অর্থহীন, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। গ্রামের মানুষরা জানতে চায়, আর কেউ চাক আর না চাক, আমার আব্বা জানতে চায়। আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক ফুয়ে নষ্ট হয়ে যাক। দেখো শিউলি, মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাচা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে যেটা যায় আসে সেটা হচ্ছে তুমি আমার ব্যাপারে কি ভাবলা বলো। আমি আর কিছু ভাবতে পারতেছি না। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি। তুমি কই আসো? তুমি তো গ্রামে বসে আছো, আর ওদিকে মফিজ তোমাকে বিয়ে করতে চায়, তাই তো? তুমি জানো এটা? পারে না ওই মফিজ সারাক্ষণ ওর চোখ আমার উপর রাখে, সারাক্ষণ নজরদারি করে। হ্যাঁ, আবার এই ফাঁকে গিয়া চেয়ারম্যান চাচাকে বলে আসছি আমি নাকি ফেল করছি, এই জন্য গ্রামে ফেরত আসছি, আর তার মামা নাকি তার জন্য শহরে চাকরি ঠিক করছে। আচ্ছা চেয়ারম্যান চাচা কি চাই বলো তো? আব্বা চান আমি ভালো থাকি। এখন তুমি আমাকে বলো তুমি কোথায় ভালো থাকবা? সবই তো জানো। তাহলে আর খামোখা কথা বাড়িয়ে লাভ কি? একটু ভরসা রাখো। আচ্ছা আমার এখন উঠতে হবে, আমি তো ভুলেই গেছি একজনের সাথে দেখা করতে হবে। তুমি না কেমন জন্য হয়ে গেছো। আগে আমি তাড়াহুড়া করতাম যাওয়ার জন্য, আর তুমি আমাকে যেতে দিতে না। হইছে চাষার বউ যদি গাছতলায় বসে থাকে দেশের তো সামনে বিরাট বিপদ। এখন আমি যাই। কিন্তু তুমি ছুটতেছো কোথায়? কার সাথে এত জরুরি দেখা করতে হবে? আরে নিয়াজ ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে। আমাদের নিয়াজ ভাই যে কৃষি অফিসার ভদ্রলোক? হ্যাঁ তুমি ঠিকই ধরছো, ওনার সাথে আজকে বসে সুষমসারের ব্যাপারটা বুঝতে হবে। একটা কথা বলি। কি কথা? আমি জানি তুমি পারবা, তুমি ঠিক এই কাজে সফল হবা। কোনো সন্দেহ আছে? একটু আগেও ছিল, এখন আর নেই। থাকলেও কোনো অসুবিধা নেই। ভবিষ্যৎ তোমাকে বিয়ে করবে, মাস শেষ হয়ে গেলে তো চাকরির বেতনটা নিশ্চিত। ভবিষ্যৎ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো, চমৎকার, একটু মোটাসোটা, কিন্তু তোমাকে সুখে রাখবে। তাই না? চাষার বউ দেখছো, কিন্তু চাষার বউ তো রাগ দেখো না। দাও হাত দাও, চলো। ডেড সি এটি একটি অতি লবণাক্ত পানি সমৃদ্ধ সাগর। সমুদ্রপৃষ্ঠ থেকে 420 মিটার অর্থাৎ 1378 ফিট নিচে এটি পৃথিবীর নিম্নতম স্থলভূমি। এটির অবস্থান জর্ডানে। ইচ্ছা করলেও এ পানিতে ডোবা যায় না। সমুদ্রের পানির চাইতে 8.6 গুণ বেশি লবণাক্ত ডেড সি এর পানি। সাগর বলা হলেও এটি মূলত একটি লেক, যার সর্বোচ্চ গভীরতা 1240 ফুট। এর দৈর্ঘ্য প্রায় 67 কিলোমিটার এবং প্রস্থ সর্বোচ্চ 15 কিলোমিটার। একটি গবেষণায় দেখা গেছে মহাসাগরের পানির চেয়ে মৃত সাগরের পানিতে থাকা খনিজ উপাদানগুলোর অনেক পার্থক্য রয়েছে। এই সাগরে 14% ক্যালসিয়াম ক্লোরাইড, 4% পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং 30% সোডিয়াম ক্লোরাইড রয়েছে। উচ্চ প্লাবতার দরুন যে কেউ মৃত সাগরে পানিতে ভেসে থাকতে পারে। এই হ্রদে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচে না বলেই একে মৃত সাগর বলা হয়ে থাকে। সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অণুজীবের সন্ধান পাওয়া যায় এই সাগরে।
মৃত সাগর সম্পর্কে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওটিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। হযরত লূত আলাইহিস সালামের জাতি পার্থিব উন্নতির চরম উৎকর্ষে পৌঁছে যাওয়ার কারণে বিলাসিতার অতিশয্যে সীমালঙ্ঘনের দিক দিয়ে তাদের পূর্বের গজবপ্রাপ্ত জাতিগুলোকেও ছাড়িয়ে গিয়েছিল। এ জাতি অবিচার তো করতই, তার ওপর সমকামিতার মতো চরম সীমালঙ্ঘনও তারাই প্রথম শুরু করে, যা তাদের পূর্বে কেউ কখনো করেনি। উপরন্তু তারা এর ফলে বিন্দুমাত্র অনুতপ্ত না হয়ে বরং গর্ব করে তা সমাজে প্রকাশ করে বেড়াতো এবং প্রকাশ্যেও নির্লজ্জভাবে এসব নিষিদ্ধ কাজগুলো করে থাকতো। আল্লাহ তাআলা তাই হযরত লূত আলাইহিস সালামকে তার জাতির জন্য সতর্ককারী নবী মনোনীত করলেন এবং আল্লাহকে ভয় করে তাদের এসব কাজ থেকে বিরত থাকতে বলার নির্দেশ দিলেন। হযরত লূত আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে সতর্ক করার পরও যখন তাদের পরিবর্তন হলো না, তখন আল্লাহ তাআলা চূড়ান্ত বিপর্যয়ের মাধ্যমে সমগ্র এলাকা উল্টিয়ে দিলেন। আকাশ থেকে একাধারে বৃষ্টি ও পাথর বর্ষণ করে সমগ্র জাতিকে সমূলে নিশ্চিহ্ন করে দিলেন। বর্ণিত আছে, বর্তমান মৃত সাগর বা ডেড সি হলো হযরত লূত আলাইহিস সালামের জাতির সেই বাসস্থান যেখানে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। ডেড সির পশ্চিমে পশ্চিম তীর এবং ইসরায়েল, পূর্বে জর্ডান অবস্থিত। জিবুতির আসাল হ্রদের পর এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত পানির প্রাকৃতিক আধার। এটি পৃথিবীর 31.20 অক্ষাংশ এবং 35.20 দ্রাঘিমাংশে অবস্থিত। 70,000 বছর থেকে 12,000 বছর পূর্ব পর্যন্ত ডেড সির পানির উচ্চতা বর্তমান উচ্চতার চাইতে 100 থেকে 250 মিটার বেশি ছিল। 26,000 বছর পূর্বে এটির পানির সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল। প্রায় 10,000 বছর পূর্বে এর পৃষ্ঠ উচ্চতা হ্রাস পেতে শুরু করে, যা সম্ভবত বর্তমান পৃষ্ঠ উচ্চতার চাইতেও অনেক কম ছিল। বর্তমানে মৃত সাগর অঞ্চলটি চিকিৎসা শাস্ত্রের গবেষণাস্থল হয়ে উঠেছে। এর মূলে রয়েছে হ্রদের পানিতে থাকা খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি, বাতাসে অ্যালার্জি উৎপাদক দ্রব্য এবং পরাগরেণুর স্বল্পতা, উচ্চ ভূমণ্ডলীয় চাপ, সৌর বিকিরণে অতি বেগুনি উৎপাদনের কম উপস্থিতি। উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী। চর্মরোগ সোরিয়াসিসের জন্য দীর্ঘ সময় সূর্য স্নান বেশ উপকারী। এ অঞ্চলে অতি বেগুনি রশ্মির স্বল্পতা সূর্য স্নানের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে বেশ সহায়তা করেছে। এছাড়া রোগটি নিরাময়ের জন্য মৃত সাগরের লবণও বেশ উপকারী ভূমিকা বলে বৈজ্ঞানিকদের গবেষণায় দাবি করা হয়েছে। ডেড সি প্রাকৃতিক সম্পদের আধার। বিশ্বের বিভিন্ন দেশ এই সাগর থেকে মূল্যবান সম্পদ সংগ্রহ করে থাকে। 2001 সালে মৃত সাগর থেকে প্রাপ্ত ব্রাইন থেকে ইসরায়েল 1.77 মিলিয়ন টন পটাশ, 44,900 টন কস্টিক সোডা, 2,06,000 টন ব্রোমিন এবং 25,000 টন ম্যাগনেসিয়াম ধাতু এবং সোডিয়াম ক্লোরাইড উৎপাদন করেছিল। জর্ডান প্রান্তে 1956 সালে স্থাপিত হয় আরব পটাশ বা এপিসি। এটি বছরে 2 মিলিয়ন টন পটাশ উৎপাদন করে থাকে। এছাড়া উৎপাদিত হয় ম্যাগনেসিয়াম ও সোডিয়াম ক্লোরাইড। ডেড সি বর্তমানে একটি পর্যটন কেন্দ্র। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত পর্যটক ডেড সি দর্শন করতে আসে। তারা ডেড সির পানিতে নেমে সাঁতার কাটে, ডুবে যাওয়ার ব্যর্থ চেষ্টা করে। অনেকে আবার এই সাগরের পানিতে শুয়ে শুয়ে পত্রিকা পড়ে সময় কাটায়। অনেকের মাঝে বিশ্বাস আছে যে এই সাগরের মাটিতে রোগ নিরাময়ের উপাদান রয়েছে, সেজন্য অনেকে এখানে এসে সাগরের মাটি সমগ্র শরীরে লাগায়। ডেড সির পানিতে কিছুই ডোবে না। এটা মানুষের কাছে একটি অতি বিস্ময়কর বিষয়। মানুষ এটা দেখে অবাক হয়, আবার হয় আশ্চর্যজনিত। তবে এই ডেড সি থেকে মানুষের শিক্ষা নেওয়ারও দরকার রয়েছে, কারণ এখানকার অধিবাসীদের পাপাচারের কারণে ডেড সির সৃষ্টি হয়েছে। মানুষ যদি এরকম পাপাচারে অব্যাহত থাকে, তবে সেই পাপাচারের কারণে আবার কোনো মৃত সাগরের যে সৃষ্টি হবে না তার কোনো নিশ্চয়তা নেই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। থ্যাংক ইউ।